সম্পর্ক উন্নয়ন আর বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টার কাতার সফর, দোহা থেকে রোমে গেলেন ডক্টর ইউনূস। সবার ভোট আর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে বললেন জামায়াত আমির, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি। জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এ দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। অস্থিরতা, নিত্যপণ্যের বাজারে দাম বেড়েছে বেশিরভাগ সবজির, বাড়তি পেঁয়াজ রসুনেরও আগের দামে স্থিতিশীল চাল। বাজার পরিস্থিতি রোজাতে সহনীয় ছিল, এখন কিছুটা বাড়তি। যেটা আমদানি একটু বেশি হয় এটা আপনার একটু দাম অটোমেটিক কমে যায়, আবার যেটা একটু আমদানি কম ওইটার দাম বেড়ে যায়। বর্ষা মৌসুম সামনে রেখে ধানমন্ডিতে মশক নিধন দক্ষিণ সিটির আওতায় আসবে ভবনগুলো, চলবে 10টি বিশেষ অভিযান। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে, সীমান্তবর্তী একাধিক জায়গায় গোলাগুলি। এবং খেলার মাঠেও ভারত পাকিস্তান দ্বন্দ্বের প্রভাব, বিপাকে পিএসএল এর সম্প্রচার কাজে নিয়োজিত ভারতীয় সম্প্রচার কর্মীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে থাকছে বিস্তারিত। নতুন করে কোনো অর্জন নয়, পুরনো বিষয় ঝালিয়ে নিতেই প্রধান উপদেষ্টার 4 দিনের কাতার সফর। সেই সঙ্গে বাংলাদেশে কাতারের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই ছিল এই সফরে অন্যতম উদ্দেশ্য বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। প্রধান উপদেষ্টার কাতার সফর থেকে কি পেলাম জানতে চোখ রাখুন জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আর্থনা সামিটে অংশগ্রহণ করতে 22 এপ্রিল কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সফরে কাতারের প্রধানমন্ত্রী, 2 জন উপপ্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সিনিয়র অফিসিয়াল, কাতারের আমিরের মায়ের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। এই সফরে এলএনজি আমদানির এমওইউ নবায়ন, বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি, প্রতিরক্ষা খাতে সহায়তা ছাড়াও বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ও ইকোনমিক হাব তৈরিতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কাতারের বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তবে সফরটিতে নতুন করে কোনো এমওইউ কিংবা চুক্তি স্বাক্ষরিত হয়নি, যার জন্য এই সফরকে অতিরঞ্জিত করে দেখার কিছু নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। দুদেশের সম্পর্ক উন্নয়নে সফরটি উল্লেখযোগ্য মনে করছেন তারা। তাকে এটা যে ক্রিটিসাইজ করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, সেটাও অতিরঞ্জিত। আবার এটার যে করা হচ্ছে, কেউ যে এটাকে অনেক ফুলিয়ে বড় করে দেখার চেষ্টা করছেন, সেটাও অতিরঞ্জিত। উনি একটা কাজে গেছেন, সেই সুযোগে আমাদের 2 দেশের সম্পর্ককে একটু নতুন করা যায় কিনা, নতুন গতি সঞ্চার করা যায় কিনা সেটা চেষ্টা করছেন। আসল কথা হলো এটা একটা বিশেষ উদ্দেশ্যের একটা সফর ছিল। 4 দিনের সফর শেষে শুক্রবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের দোহা থেকে সরাসরি ইতালির রাজধানী রোমে যান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 4 দিনের কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে তিনি কাতার ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এই সময় কাতার রাষ্ট্রের প্রোটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বিদায় জানান। প্রধান উপদেষ্টা ইতালির সময় দুপুর 2:15 রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। পৌঁছানোর পর তিনি সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শনিবার সকাল 9:30টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিবেন প্রধান উপদেষ্টা। সবার ভোট ও জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। স্থানীয় সরকার না থাকায় জনগণ ভোগান্তিতে পড়েছে উল্লেখ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি। এ সময় নারী অধিকার সংস্কার বিষয়ক সম্পত্তি এক রিপোর্টে কোরআন ও সুন্নাহর পরিপন্থী অংশ আছে উল্লেখ করে এই প্রতিবেদনটি দেশের 9 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না বলেও জানান তিনি। এটি বাতিলের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান তিনি।
এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকেও সরকারকে নজর দিতে বলেছেন ডাক্তার শফিকুর রহমান। পরে সরকারের কাছে জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াতে আমির। কালো টাকা এবং পেশি শক্তি থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। জনতার পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। দলের আত্মপ্রকাশ শেষে দলীয় চেয়ারম্যান জানান, সততার মাধ্যমে দেশের জন্য রাজনৈতিক দলের মাধ্যমে কাজ করতে চান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আসলো নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। নতুন এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় 5 তারকা হোটেলে। উপস্থিত ছিলেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সহ দলটির নেতারা। নেতাকর্মীদের পরিচয় পর্ব শেষে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলটির মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তুলে ধরেন নতুন এই দলের লক্ষ্য, বলেন আপাতত জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। কোন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি। 2024 সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। সময় বলে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি কোনো জোট হয় সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই, এবং আমরা যেমনি করে দলও গোছাবো এবং নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে। কিন্তু এই মুহূর্তে কোন জোটে যাব বা কোন গাঠবন্ধনে যাব এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের এখন। দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় 2 ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সয়াবিন তেল, মশলা এবং পটল, করলা, বেগুন সহ কয়েকটি সবজির দাম বাড়তি দিকে থাকলেও স্থিতিশীল রয়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। কমতে শুরু করেছে চাল ও মুরগির দাম। দ্রব্যমূল্যের দামে সন্তুষ্ট থাকলেও বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। আলু, টমেটোর মতো অধিকাংশ সবজির দাম কম থাকলেও সরবরাহ কম থাকায় বেড়েছে কয়েকটি সবজির দাম। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, টমেটো 30 টাকা, শসা প্রকারভেদে 60 থেকে 70 টাকা, পটল 60 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। তবে বাড়তি সয়াবিন তেল ও মশলার বাজার। সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 190 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়াও আদা 80 টাকা, দেশি রসুন 80 থেকে 120 টাকা, চীনা রসুন বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। বিশেষ করে আপনার খোলা যে সুপার বা পাম এগুলো প্রতি লিটার আপনার 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। গোলমরিচ, লবঙ্গ এটা কিছু অংশ বাই কেজিতে আপনার 1 থেকে 200 টাকা করে বৃদ্ধি পেয়েছে। ভেন্ডি 50 টাকা, টমেটো বেশি বিক্রি করি 40 টাকা 30 টাকা, আপনার ওই শসা 60 টাকা। অন্য যে কোনো সমস্যায় এখন দাম খুব সহনীয় পর্যায়ে। যে মাছটা আমি আগে 1 বছর আগে 1.5 বছর আগেও হচ্ছে 400 টাকাতে কিনতাম, এটা এখন 300 টাকায় পাইলাম। মাছ মাংসের দাম স্থিতিশীল থাকলেও কমেছে মুরগির দাম। ব্রয়লার মুরগি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। এছাড়া সোনালী 260 থেকে 70 টাকা, লেয়ার 300 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকা কেজি দরে। এদিকে নতুন ধান উঠতে শুরু করায় কিছুটা কমতে শুরু করেছে চালের দাম। কিছু কিছু চাল আনছে, অনেক দাম কমছে। যে চাল ছিল আপনার মিনিকেট চাল 86-88 টাকা প্রতি কেজি পড়তো, এখন 80-82 টাকা আসতেছে। রোজাতে সহনীয় ছিল, এখন কিছুটা বাড়তি, তারপরও
আলহামদুলিল্লাহ ভালো। অধিকাংশ নিত্যপণ্যের দামে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর দাবি তাদের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনকে প্রত্যাখ্যান করে এই কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল করছে খেলাফত মজলিস। সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, বিক্ষোভ মিছিল সম্পর্কে বিস্তারিত জানাবেন। মূলত কিছুক্ষণ আগেই এখানটায় যে বিক্ষোভ সমাবেশ তারা করেছিলেন বায়তুল মোকাররমের উত্তর গেটে, সেই উত্তর গেটে কিন্তু সমাবেশ পরবর্তী সময় তারা একটি বিক্ষোভ মিছিল উত্তর গেট থেকে শুরু করে কিন্তু রাজধানীর পল্টনের দিকে অগ্রসর হয়। পরবর্তীতে পল্টন মোড় থেকে কিন্তু এখন এখানটায় দেখছেন তারা জড়ো হয়ে তাদের মিছিলটি শেষ করে। তবে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানটা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নারী সংস্কার কমিশন থেকে যেই দাবিসমূহ জানানো হয়েছে, সংস্কারের প্রস্তাবগুলো জানানো হয়েছে, সেই সংস্কারের প্রস্তাবগুলো কিন্তু দেশের মানুষের যারা নারীরা রয়েছেন তাদের নারীদের আত্মমর্যাদা বিরোধী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি ইসলাম বিরোধী তারা উল্লেখ করেছেন। এবং এখানকার মহাসচিব অর্থাৎ খেলাফত মসজিদের মহাসচিব আহমেদ আব্দুল কাদের যেটি জানিয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিটি বাতিল করার প্রস্তাব জানিয়েছেন। কারণ এই সংস্কার কমিশনটি মূলত তারা যেটি জানিয়েছেন যে এই সংস্কার কমিশনটি মূলত এখানকার পশ্চিমাদের প্রভাবিত হয়েছে এবং এর পাশাপাশি হচ্ছে এখানকার যে ভারতীয় যে ওয়াকফ আইন বাতিলের দাবি জানানো হয়েছে এবং যেটি এখন পর্যন্ত তারা খুবই জোর দিয়ে বলা হচ্ছে যে সংস্কার কমিশনের যে সমস্ত কার্যক্রমগুলো করা হচ্ছে, যে সমস্ত প্রস্তাবগুলো জানানো হচ্ছে সেগুলো বাতিল না করলে কিন্তু মূলত তারা দেশব্যাপী কিন্তু একটি বিক্ষোভ সমাবেশকে আরও জোরদার করার একটি হুঁশিয়ারি তারা এই বিক্ষোভ মিছিল থেকে দিয়েছেন। এবং আজকের যে তাদের যে জুমা পরবর্তী যে সমাবেশ ছিল সেই সমাবেশের সর্বশেষ তথ্য আমাদের কাছে এটিই জানিয়েছেন। এই ছিল আমার কাছে সমাবেশের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য। রাজধানীর 10টি জোনে মশক নিধন নিয়ে নিয়মিত অভিযানের পাশাপাশি 10টি বিশেষ অভিযান পরিচালিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। শুক্রবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কার্যক্রমে এসে এসব কথা বলেন তিনি। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে মশা নিয়ন্ত্রণে। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। প্রায় 800 কর্মী স্বেচ্ছাসেবীর সমন্বয়ে ধানমন্ডি এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন নিয়ে ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ধানমন্ডি লেক ও আশেপাশের এলাকা পরিষ্কার করা হয়, ছিটানো হয় মশার ওষুধ। এলাকাবাসীকে নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বানও জানানো হয়। দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, চলতি বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে দক্ষিণ সিটির প্রতিটি অঞ্চলে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। ধানমন্ডি থেকে এই অভিযান শুরু হয়েছে। বর্ষা আসলেই বা সামান্য বৃষ্টি হলেই এরা বংশবিস্তারের একটা জায়গা পায়। এই কারণে আমাদের এই বিশেষ অভিযান, যাতে বৃষ্টি হলে পানি জমলে যেন মশা তার জন্মস্থান তৈরি করতে না পারে। এই কারণে আমরা এই বিশেষ করে জুনের বর্ষার মৌসুম আসার আগেই আমরা এই বিশেষ অভিযান শেষ করব। ডেঙ্গু নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ গণমাধ্যমে তুলে ধরেন সচিব। বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক একটি টাস্ক ফোর্স গঠন করেছি। আমরা গতকালকেও মিটিং করেছি যে আমাদের নগরে কোথাও আমাদের নির্মাণ সামগ্রী, ছেলেমেয়েদের স্কুলে ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নির্বিঘ্নে তারা যাবে, নিরাপত্তা ব্যবস্থা, এই সমস্ত ইত্যকার বিষয়গুলো নিয়ে আমরা একটা সুপরিকল্পিত সমন্বিত একটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জিল্লুর রহমান সহ সব বিভাগীয় প্রধান এবং ধানমন্ডি সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।